আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের শেষ অধ্যায়, তার মানে অধ্যায় 13 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 13তে কি আছে দেখো, সমস্যা সমাধানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তার মানে চলতে ফিরতে আমরা ছোট বড় মাঝারি যে ধরনের সমস্যা ফেস করছি, সেটা সমাধানের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদেরকে সহযোগিতা করছে সেটা নিয়ে আসলে এই অধ্যায়টা। আচ্ছা, আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায়ে আমরা প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন এবং এর নিরাপদ ব্যবহার সম্পর্কে জেনেছি। সেখানে প্রযুক্তির ব্যবহার বিষয়ে যে ধারণা পেয়েছি তা ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই সম্পর্কে এই অধ্যায়ে আমরা শিখব। একই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের কৌশল খুঁজে বের করব। আচ্ছা, দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রযুক্তির ব্যবহার। আমরা প্রতিদিন নানা কাজ করি, হিসাব নিকাশ করা, লেখা, ছবি আঁকা, তথ্য খোঁজা, বার্তা পাঠানো ইত্যাদি। এসব কাজ প্রযুক্তির সাহায্যে আরো সহজ, দ্রুত ও সুন্দরভাবে করা যায়। বিশেষ করে কম্পিউটার ও মোবাইল ফোন এখন আমাদের জীবনের অপরিহার্য সহায়তাকারী। আচ্ছা, এরপর আমাদেরকে এখানে কম্পিউটারে পেইন্ট প্রোগ্রাম ১ নম্বরে, তারপরে হলো যে তোমার ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা এবং ওয়ার্ড প্রোগ্রাম কিভাবে আমরা ব্যবহার করব, এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখানো ছাড়া বোঝানো সম্ভব না বলে আমি তোমাদেরকে এখানে বোঝাচ্ছি না। এবং এরপরে যে তোমাদের একটা, আচ্ছা ওটা পরে বলছি। এখানে দেখো কি বলেছে, দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে ও সহজেই সেবা গ্রহণ করতে পারি। আচ্ছা, আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনেছি। দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো আরও প্রযুক্তি রয়েছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে অফিস, বিদ্যালয়, দোকান, বাড়ি ও রাস্তায় নজরদারি করা হয়। চোর বা দুষ্কৃতিকারীদের শনাক্ত করে অপরাধ তদন্তের জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। বিয়ে, অনুষ্ঠান, সিনেমার শুটিং, দুর্গম এলাকায় উদ্ধার কাজ, সীমান্ত প্রহরা, বনরক্ষা ইত্যাদি ক্ষেত্রে ড্রোন ব্যবহৃত হয়। স্যাটেলাইটের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ও দেশের নিরাপত্তা নজরদারি করা যায়। খাবার গরম করা, কেক, বিস্কুট ইত্যাদি বানানো ও ল্যাবরেটরিতে গবেষণামূলক কাজে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। এরকম আরো অনেক প্রযুক্তির সাহায্যে আমরা কম সময়ে ও সহজে কাজ করতে পারি। বর্তমানে মোবাইল ফোন ও কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়, যেমন কৃষি পণ্যের বাজার দর জানা, অনলাইনে কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, শপিং মল, ওষুধের দোকানের দৈনন্দিন বেচাকেনার কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিক আইডি খোলা, উপবৃত্তির কাজ, শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ, অভিভাবককে বার্তা প্রেরণ, কালীন পাঠদানে মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহার করা যায়। যেমন দেখবা যে তোমাদের বিদ্যালয়ে এখন সবারই একটা করে কিন্তু আইডি কার্ড থাকে এবং আইডি কার্ডে কিন্তু ইউনিক আইডি একটা নাম্বার থাকে। তো যেই নাম্বারটা থাকে কি, তার একটা পরিচয় বা একটা রোল থাকে। আবার কি শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, যেমন তোমার ধরো রেজাল্ট কার্ডগুলো সংরক্ষণ করে রাখা, তোমার ক্লাসে উপস্থিতি বা যে কোনো রকম নোটিশ আমরা দেখা যাচ্ছে কি এখন কম্পিউটার মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে বিভিন্ন ভালো স্কুলগুলোতে বা উন্নত স্কুলগুলোতে। এছাড়া অ্যাপ দিয়ে কোনো স্থানের দূরত্ব, স্থান চিহ্নিতকরণ এবং কোন রাস্তা দিয়ে কত সময়ের মধ্যে যাওয়া যাবে তা জানা যায়। ধরো আমি ঢাকা থেকে চট্টগ্রামে যাব, এখন কোন কোন রুটে যাওয়া যেতে পারে, কত সময় লাগতে পারে, রাস্তায় কি জ্যাম আছে কিনা বা কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে, এগুলো সবকিছুই কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে জানতে পারি। মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহার করে অনলাইনে বিল পরিশোধ, টিকিট সংগ্রহ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যায়। তাছাড়াও সিনেমা ও নাটক দেখা, পত্রিকা পড়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার, চ্যাট জিপিটি ব্যবহার সহ আজকাল প্রায় সব ধরনের কাজে কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখো এখানে একটা স্ক্র্যাচ প্রোগ্রামিং এর কথা বলা হয়েছে। এটা আসলে আমি তোমাদেরকে এখানে পড়াবো না, কারণ এটা কোনোভাবেই অনলাইনে দেখানো ছাড়া সম্ভব না, মানে লাইভ ক্লাসে দেখানো ছাড়া সম্ভব না, এটা শুধুমাত্র অনলাইনে পসিবল না। ফর দ্যাট রিজন আমি এই অংশটা আমি স্কিপ করছি। তোমাদের বাসায় যদি কম্পিউটার থাকে বা ট্যাব থাকে, চেষ্টা করবা তোমরা এটা অবশ্যই করে নিতে, খুবই মজার। আমি তোমাদেরকে করানোর জন্য, শেখানোর জন্য কিন্তু করেছিলাম, ভীষণ মজার কিন্তু। আচ্ছা,
এখানে কি আসলে বলেছে দেখো, অনেকগুলো ব্লক কোড যৌক্তিকভাবে সাজানোর পর আমরা বড় সংখ্যাটি খুঁজে পেলাম। অনেকগুলো ব্লক কোড যৌক্তিকভাবে সাজিয়ে আমরা ছোট সংখ্যাটিও খুঁজে পেতে পারি। বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য অনেকগুলো ব্লক কোড যৌক্তিকভাবে একত্রে সাজানোই হলো প্রোগ্রাম। আর কোনো নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানের জন্য কোড বা কোডসমূহকে যৌক্তিকভাবে সাজানোর প্রক্রিয়াই হলো প্রোগ্রামিং। তাহলে এখানে প্রোগ্রাম কি এবং প্রোগ্রামিং কি সেটা বুঝিয়েছে। পরবর্তী সময়ে আমরা কোড ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে শিখব। এখন আমরা পড়ব কি বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করেই সব প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। বিজ্ঞান আমাদের প্রকৃতি, প্রাণী, বস্তু, শক্তি ইত্যাদি সম্পর্কে জানতে সাহায্য করে। আর প্রযুক্তি হলো বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে মানুষের কাজ সহজ করার উপায় বের করা। আচ্ছা, তো প্রযুক্তিগুলো কি কি এবং বৈজ্ঞানিক জ্ঞান কি কি সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো, টেলিভিশন বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। গাড়ি জ্বালানির রাসায়নিক শক্তি ইঞ্জিনের মাধ্যমে তাপ শক্তি ও গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গাড়ি চালাতে সাহায্য করে। বৈদ্যুতিক বাতি বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। রেফ্রিজারেটর বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে খাবার ঠান্ডা ও সংরক্ষণ করা হয়। বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে পাখার ব্লেড ঘোরায় এবং বাতাস প্রবাহিত করে। আচ্ছা, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রকৃতিতে ঘটা ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নের জন্য বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ও পদ্ধতির উদ্ভাবন করে। বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছে। জীবনকে উন্নত করার লক্ষ্যে প্রতিনিয়ত বাস্তব সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। মানুষ পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছেন। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চলাচলে ব্যবহৃত হতো। পরবর্তীকালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা, শিল্প, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে প্রযুক্তির ধারাবাহিক উন্নতি হয়েছে। বিজ্ঞানীরা প্রকৃতি থেকে গবেষণার সময়ে প্রযুক্তি ব্যবহার করে থাকে। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। খালি চোখে দেখা যায় না মহাকাশের এমন বস্তু অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। কি ব্যবহার করে? অণুবীক্ষণ যন্ত্র। এটা সঠিক উত্তরে আসতে পারে। প্রযুক্তি শুধু বিজ্ঞানের উপর নির্ভরশীল নয়, বিজ্ঞানের অগ্রগতিও প্রযুক্তির উপর নির্ভরশীল। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। আচ্ছা, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তির গুরুত্ব। দৈনন্দিন জীবনে আমরা নানা প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি ব্যবহার করি। শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প সহ প্রতিটি খাতে প্রযুক্তির প্রয়োগ লক্ষণীয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে উন্নত ও গতিশীল জীবন পরিচালনায় প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। এখন এখানে একটা ঘটনা বলেছে যে টেলিভিশনে আবহাওয়া সংবাদে জানা গেল সমুদ্র উপকূলে প্রচন্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হবে। ফিউচারের কথা বলছে, ভবিষ্যৎকালে। তথ্য প্রযুক্তির কল্যাণে এমন সংবাদ পাওয়ার পর ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উপর কি উপকার হলো সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে ব্যক্তির উপকার কি হয়েছে বলতো? মানুষ আগেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের খবর জানতে পেরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা, যেটা সমাজের উপকার। রাষ্ট্রের উপকার কি? সরকার আগেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিতে পারে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারে। আচ্ছা, উপরের ঘটনায় আবহাওয়া বিজ্ঞানীরা রাডার স্টেশনের মাধ্যমে বুঝতে পারলেন সমুদ্র উপকূলে বায়ুচাপ ভীষণভাবে হ্রাস পাচ্ছে। এই উপাত্তকে বিশ্লেষণ করে জানলেন যে প্রচন্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্য টেলিভিশনে প্রচারিত হলো। জনসাধারণ তা দেখে পরিকল্পনার সুযোগ পেল। সমুদ্র উপকূলের জনসাধারণ, প্রাণী, মাছ ধরার নৌযান নিরাপদ আশ্রয়ে বা সাইক্লোন সেন্টারে চলে এলো। এতে ব্যক্তিগত জীবন যেমন রক্ষা পেল, তেমন এলাকাবাসী তাদের সম্পদ ও জীবন রক্ষার কাজে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হলো। সমুদ্রের জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে থাকায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষা হলো।
ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। পৃথিবীর অনেক দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। সম্পদ খোঁজা ও আহরণের জন্য প্রযুক্তি না থাকলে ওই সম্পদ তাদের কোনো কাজে আসে না। মাটির নিচে, পাহাড়ে ও সমুদ্রে সম্পদ খোঁজা ও আহরণের জন্য যথাযথ প্রযুক্তির প্রয়োজন। আমাদের দেশের খাদ্যের চাহিদায় ইরি, ব্রি এবং BR-33 উদ্ভাবিত উন্নত জাতের ধান ও অন্যান্য ফসল মূলত কৃষিক্ষেত্রে জিন প্রযুক্তির অবদান। তাহলে এটা সঠিক উত্তর আসতে পারে যে জিন প্রযুক্তির অবদানে কি কি উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশের কিছু এলাকার খাদ্যাভাব মোকাবেলায় কৃষি প্রযুক্তি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এখন আর সেখানে দুর্ভিক্ষ হয় না। এছাড়া শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা ও বিনোদনে বিভিন্ন প্রযুক্তি আমাদের জীবনে অবদান রাখছে। অর্থাৎ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় সকল পর্যায়ে প্রযুক্তি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রযুক্তি নির্ভর সেবা গ্রহণ ও প্রদান। আচ্ছা, কোন দেশ কতটা উন্নত সেটা নির্ভর করে সে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কত দ্রুত সেবা দিতে পারে তার উপর। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে কোনো দেশের নাগরিক সেবার প্রায় শতভাগই প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি নির্ভর আমরা কি কি সেবা গ্রহণ করি তার একটা তালিকা তৈরি করি। চলো, অনলাইনে পড়াশোনা ও শিক্ষা সেবা গ্রহণ, যেমন আমার কাছে তোমরা অনলাইনে পড়ো। মোবাইল ফোনে যোগাযোগ ও তথ্য আদান প্রদান, ইন্টারনেট ব্যবহার করে তথ্য অনুসন্ধান, অনলাইনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ, অনলাইনে হাসপাতাল বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আচ্ছা, এবার আমরা ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রযুক্তি নির্ভর সেবা সম্পর্কে কিছু বলবো। তো ব্যক্তি পর্যায়ে কি হতে পারে? মোবাইল ফোনে যোগাযোগ, অনলাইনে পড়াশোনা, অনলাইনে চিকিৎসকের পরামর্শ, মোবাইল ব্যাংকিং, অনলাইনে বিল পরিশোধ, অনলাইনে টিকিট কেনা। সমাজ পর্যায়ে কি হতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচার, অনলাইনে শিক্ষা কার্যক্রম, টেলিমেডিসিন সেবা, অনলাইনে ব্যাংকিং সেবা, অনলাইনে কেনাকাটা ও ব্যবসা, অনলাইন পরিবহন সেবা। রাষ্ট্রীয় পর্যায়ে কি হতে পারে? জাতীয় জরুরি সেবা, জাতীয় সেবা কল সেন্টার, অনলাইন সরকারি সেবা, অনলাইন ব্যাংকিং ও আর্থিক সেবা, কৃষি সেবা ও কৃষি কল সেন্টার, সরকারি স্বাস্থ্য সেবা। রাষ্ট্রীয় সেবা সম্পর্কিত তথ্য। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের জন্য যেসব সেবা দিয়ে থাকে তার তালিকা ও কল সেন্টার নাম্বার। এই নাম্বারগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, এগুলো নিজের জানার জন্য যেমন জরুরি, তার মধ্যে এগুলা কিন্তু MCQ-তেও আসতে পারে। আচ্ছা, তো কি জাতীয় জরুরি সেবা, এটি কি 999, জাতীয় সেবা কল সেন্টার 333, কৃষি কল সেন্টার 16-123। আচ্ছা, প্রবাসীদের জন্য কল সেন্টার 1615, জাতীয় মহিলা সংস্থার তথ্য আপাক্ষে জিজ্ঞাসা 10922, স্বাস্থ্য বাতায়নে কল করে ডাক্তারের পরামর্শ গ্রহণের জন্য 16263, নারী ও শিশু নির্যাতন অথবা পাচারের ঘটনা প্রতিরোধে 109, কল দিলেই ঘরের সামনে যাবে অ্যাম্বুলেন্স 16263, সরকারি আইনগত সহায়তায় জাতীয় হেল্পলাইন 16430, জাতীয় মানবাধিকার কমিশন হেল্পলাইন 16108। আচ্ছা, এখন আমাদেরকে এখানে কিছু সিনারি দিয়েছে, এগুলোকে আমরা কি করব সেটা বলতে হবে। সুমাইয়ার বাবা তার পড়াশোনা বন্ধ করে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, এখন কি করা উচিত? এখন সে যেটা করবে, সে সচেতন হয়ে 109, তার মানে যেটা নারী ও শিশু নির্যাতনের জন্য আমরা কল দিই, সেটাতে কল দিবে। আচ্ছা, গেল। আবহাওয়ার সংবাদ জানতে পারলাম কয়েকদিনের মধ্যে সাগরে ঘূর্ণিঝড় উঠবে, সাগরে মাছ ধরতে যাওয়ার আগে কি করতে হবে? আচ্ছা, এটা জাতীয় জরুরি সেবা, সেটাতে আমরা কল দিতে পারি, তার মানে 999 এবং 9। বাবু খুব অসুস্থ, আর দেরি করা যাবে না, এখনই হাসপাতালে নিতে হবে। তাহলে এটা আমরা কি করব? 16263, 16263 আমরা কি করেছি? বাসার সামনে যে কল দিলেই অ্যাম্বুলেন্স যাবে সেটা। তাহলে 3 নাম্বারটা হবে 16263। নুহা জাতীয় পরিচয়পত্রের নামের বানান ভুল হয়েছে, এখন সে কি করবে? আচ্ছা, তো নুহার যেহেতু ভুল হয়েই গেছে, এখন সে কি করতে পারবে? জাতীয় সেবা কল সেন্টার যে কোনো সেবার জন্য, তাহলে সে 333 এটাতে সে কল দিতে পারে, এটাতে কল দিয়ে সে সমাধান চাইতে পারে। 333, আমার বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখন আমি কি করব? জাতীয় সেবা যে সেন্টারটা আছে 16263
3 এটাতে সে কল দিবে। আচ্ছা গেল। একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছে, কি করা উচিত? এটাতে 999 কল দিবে। 999। আমার ধান খেতে নতুন পোকার আক্রমণ হয়েছে, আমি কি করব? 16123। আমার পাড়ার বস্তিতে আগুন লেগেছে, এখন আমি কি করব? 999 কল দিব। সামাজিক বনায়নের গাছগুলো বিনা অনুমতিতে কেটে ফেলছে, আমি কি করব? 16430। তার মানে কি 16430 কোনটা আমি দেখিয়ে দিই আবার তোমাদেরকে, তাহলে মনে থাকবে। সরকারি আইনগত সহায়তা জাতীয় হেল্পলাইন নাম্বারে কল দিব। আচ্ছা গেল। আমরা সেসব সেবা চিহ্নিত করে কল সেন্টারের নাম্বার যেসব সেবা চিহ্নিত করে কল সেন্টারের নাম্বার লিখেছি তা সহপাঠীর সাথে আলোচনা করি এবং তাদের মতামত প্রয়োজনে লিখে রাখি। বিপদের মুহূর্তে জরুরি নাম্বারে সাহায্য চাইতে কখনোই লজ্জা পাওয়া, ভয় পাওয়া উচিত নয়। আমরা অপরিচিত মানুষকে নিজের নাম, ঠিকানা বা অন্য ব্যক্তিগত তথ্য দিব না, কিন্তু জরুরি সেবা দানকারী প্রতিনিধিকে এসব তথ্য দেয়া নিরাপদ এবং বাধ্যতামূলক। প্রযুক্তি ব্যবহারের ফলে সৃষ্ট স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি। প্রযুক্তির কল্যাণে বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়, যেদিকে তাকাই সেদিকে প্রযুক্তির ব্যবহার। দৈনন্দিন জীবনে মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি কম্পিউটার ইত্যাদি প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য হয়ে পড়েছে। এগুলো ব্যবহারের ফলে আমাদের কিছু স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি তৈরি হয়। তো কি স্বাস্থ্য এবং কি সামাজিক ঝুঁকি তৈরি হচ্ছে সেটা আমরা আগে একটু বলে ফেলি। স্বাস্থ্যগত ঝুঁকি হচ্ছে কি? চোখের সমস্যা ও চোখে ব্যথা হতে পারে, ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে, ঘুমের সমস্যা বা নিদ্রাহীনতা হতে পারে, শারীরিক পরিশ্রম ও ব্যায়াম কমে যেতে পারে, শারীরিকভাবে কম সক্রিয় হয়ে পড়া যায়, শিশুদের শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে, মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হতে পারে। আচ্ছা, প্রযুক্তি ব্যবহারের ফলে সামাজিক ঝুঁকি কি হচ্ছে? পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ কমে যেতে পারে। আজকাল দেখবা বাচ্চারা সারাক্ষণই মোবাইল ট্যাব নিয়ে ব্যস্ত। এই যে কমিউনিকেশন করা, বাবা মার সাথে গল্প করা বা খেলতে যাওয়া, খেলাধুলা করা, এগুলো কিন্তু অনেকাংশেই বন্ধ হয়ে গেছে। বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। দেখবা যে এখনের বন্ধুত্বগুলো আগের মতো স্ট্রং একটু কম হয় এর কারণে। খেলাধুলা বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কমে যেতে পারে, হ্যাঁ, কারণ সে তো আসলে সময়ই পাচ্ছে না, এতটাই সে ডিভাইস নিয়ে আসক্ত। আচ্ছা, পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে, ভুল তথ্যের কারণে বিভ্রান্তি ও ক্ষতি হতে পারে, প্রযুক্তির প্রতি আসক্তি তৈরি হতে পারে, পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। আচ্ছা, আমরা মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহারের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়ছি। আমাদের মনে রাখতে হবে যে অতিরিক্ত সব কিছুই খারাপ। খুব বেশি প্রযুক্তি নিয়ে সময় ব্যয় করলে আমাদের শরীরে ও মনে ক্ষতিকর প্রভাব পড়ে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বেশি সময় ধরে প্রযুক্তি ব্যবহার করলে ব্যায়াম ও খেলাধুলার মতো শারীরিক কার্যক্রম কম হয়। ফলে প্রযুক্তির অতি ব্যবহার মানুষকে শারীরিকভাবে কম সক্রিয়তার দিকে নিয়ে যায়। শিশুদের সঠিক শারীরিক বিকাশ ব্যাহত হয়। প্রযুক্তির অতি ব্যবহারের কারণে নিদ্রাহীনতা হতে পারে। বেশি সময় ধরে ডিভাইস ব্যবহারে পিঠ ও ঘাড়ে ব্যথা, চোখের সমস্যা সহ আরো কিছু শারীরিক জটিলতা দেখা দিতে পারে। অনলাইনে নৃশংস ঘটনা বা মারামারি, হানাহানির ভিডিও দেখলে শিশু মানসিক ঝুঁকির মধ্যে পড়ে। এমনকি যে কোনো ধরনের ভীতিকর ঘটনার ভিডিও, যেমন আগুন লাগা, দুর্ঘটনার দৃশ্য, তারপরে হলো যে হত্যা, বন্যা, দাবানল ইত্যাদি শিশু মনোজগতে খারাপ প্রভাব ফেলতে পারে। আমরা প্রতিদিন মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করি। এসব প্রযুক্তি আমাদের অনেক কাজ সহজ করেছে ঠিকই, অনেক সময় এটি আমাদের সমস্যার কারণও হতে পারে। শিশুরা, এমনকি বড়রাও মোবাইল ফোন বা টেলিভিশনে এত ব্যস্ত হয়ে পড়ে যে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় কমে যায়। আসলেই দেখবা যে সবাই এখন ডিটাচ, সবাই মোবাইল নিয়ে আলাদা আলাদা ভাবে বসে আছে, কেউ কারোর সাথে গল্প করছে না। মানে আগে যে একটা খাবার টেবিলে আড্ডা হতো, খাবারের শেষে ড্রয়িং রুমে একটা আড্ডা হতো, এই আড্ডাটা এখন আর হয় না। ছেলে মেয়েরা বাইরে গিয়ে খেলাধুলা করা বা বন্ধুদের সাথে দেখা করার বদলে শুধু মোবাইল ফোন বা কম্পিউটারে সময় কাটায়। এতে বন্ধুদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ছেলে মেয়েদের শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়। ইন্টারনেটে কখনো কখনো ভুল তথ্য থাকতে পারে। শিশুদের জন্য এই ভুল তথ্য অনেক সময় বিপদ ডেকে আনে। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে পড়াশোনা, খেলাধুলা, খাওয়া দাওয়ার সময় ঠিক থাকে না। ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য খারাপ হয়। তাই প্রযুক্তির অতি ব্যবহার না করে পরিমিত ব্যবহার করতে হবে।
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রযুক্তির নিরাপদ ব্যবহার। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? প্রযুক্তির নাম লিখব এবং কেন গুরুত্বপূর্ণ লিখব, নিরাপদ ব্যবহারে করণীয় লিখব। তো মোবাইল ফোন, দূরবর্তী মানুষের সঙ্গে দ্রুত যোগাযোগ করা যায় এবং প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। নিরাপদ ব্যবহারে কি করব? প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যবহার না করা, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা। কম্পিউটার, পড়াশোনা, তথ্য অনুসন্ধান, কাজ ও বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ। সঠিক ভঙ্গিতে বসা, বিরতি নেওয়া এবং নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা। ইন্টারনেট শিক্ষা, যোগাযোগ, তথ্য অনুসন্ধান ও বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ দেয়। ভুল তথ্য যাচাই করা এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা। টেলিভিশন, সংবাদ, শিক্ষা ও বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় না দেখা এবং বয়স উপযোগী অনুষ্ঠান দেখা। আচ্ছা, বইতে ফিরে যাই। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে যেসব প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে তার প্রত্যেকটি নিরাপদ ব্যবহার জানা প্রয়োজন। আমাদেরকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করতে হবে। এই জন্য আমরা প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য যা করতে পারি তা হলো মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির পাসওয়ার্ড গোপন রাখা, বিভিন্ন সেবার জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা, কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার ও নিয়মিত স্ক্যান করা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য বিনিময় করার ক্ষেত্রে সতর্কতা। আচ্ছা, এটা নিয়ে একটা প্রশ্ন আছে, এই জন্য এটা এখানে না পড়ে পরে প্রশ্নতেই পড়ি। আমরা অনুশীলনতে চলে যাই। এখানে সঠিক উত্তর, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আছে। সঠিক উত্তর, চিত্র সংশ্লিষ্ট অ্যাপের সাহায্যে নিচের কোন কাজটি করবে? স্থান চিহ্নিতকরণ, মানে কি আমরা যে মোবাইলের যে ম্যাপ অ্যাপসটা আছে এটা দিয়ে কি করি, আমরা কোন জায়গায় যাব সেই জায়গাটা কিন্তু যদি নামটা দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু আমাদের কিভাবে যাব, এই জায়গাটা কোথায়, এটা আমাদেরকে কিন্তু একটা আইডিয়া দিয়ে দেয়। তুমি রাতের আকাশের তারা স্পষ্টভাবে দেখতে চাও, এক্ষেত্রে নিচের কোন যন্ত্রের সাহায্য নেবে? দূরবীক্ষণ যন্ত্র। দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের কারণে তোমার কি ধরনের সমস্যা হতে পারে? চোখের সমস্যা। প্রযুক্তির কল্যাণে আমরা সহজ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করি। বিজ্ঞানীরা জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছেন। প্রযুক্তির অতি ব্যবহারের ফলে স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি বেড়ে যাচ্ছে। আচ্ছা, ইরি, ব্রি ও BR33 উন্নত জাতের গম। ভুল, এটি কি? ধান। সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করব, অশুদ্ধ, করব না। জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবা পেতে 16263 নম্বরে কল করব, শুদ্ধ। ব্লক কোড ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, শুদ্ধ। আচ্ছা, প্রশ্নোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তি বলতে কি বোঝায়? বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রকৃতিতে ঘটা ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করেই সব প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। প্রযুক্তি হলো বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি মানুষের কাজ সহজ ও দ্রুত করার জন্য বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ও পদ্ধতি উদ্ভাবন করে। রাষ্ট্রীয় পর্যায়ে আমরা প্রযুক্তি নির্ভর কি কি সেবা গ্রহণ করি? রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বিভিন্ন প্রযুক্তি নির্ভর সেবা গ্রহণ করি, যেমন জাতীয় জরুরি সেবা গ্রহণ, জাতীয় সেবা কল সেন্টারের মাধ্যমে তথ্য ও সেবা গ্রহণ, কৃষি কল সেন্টারের মাধ্যমে কৃষি বিষয়ে পরামর্শ গ্রহণ, স্বাস্থ্য বাতায়নে কল করে ডাক্তারের পরামর্শ গ্রহণ, সরকারি আইনগত সহায়তা গ্রহণ, জাতীয় মানবাধিকার সংক্রান্ত সেবা গ্রহণ। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এটা নোট করার সময় আমি আসলে একটু একটা জিনিস খেয়াল করিনি, সেটা হলো যে এখানে এই 9টা পয়েন্টই আমার হিসেবে আসা উচিত। এই 9টা পয়েন্টই তোমরা দিয়ে দিবে। আমি এখানে 6টা লিখেছি, বাট তোমরা 9টাই দিয়ে দিবে, বা তোমরা তোমাদের ক্লাস টিচারের সাথেও আলাপ করতে পারো এই ব্যাপারে। প্রযুক্তির অপব্যবহারে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কিভাবে কমানো যায়? প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার না করে পরিমিত ও সচেতনভাবে ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকি কমানো যায়, যেমন দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার ও ট্যাব ব্যবহার না করা, নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো, ডিভাইস ব্যবহারের মাঝে বিরতি নেওয়া, চোখ ও শরীরের উপর অতিরিক্ত চাপ না দেওয়া, ভীতিকর ও নৃশংস ভিডিও দেখা থেকে বিরত থাকা।
বর্ণনামূলক প্রশ্ন। দৈনন্দিন জীবনে কম্পিউটার কি কি কাজে ব্যবহৃত হয়? বর্তমান সময়ে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, চিকিৎসা, বিনোদন সহ বিভিন্ন কাজে আমরা কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটারের সাহায্যে অনেক দ্রুত, সহজ ও নির্ভুলভাবে করা যায়। দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার নিচে দেওয়া হলো। হিসাব নিকাশ। কম্পিউটারের সাহায্যে দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন হিসাব করা যায়। ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব সংরক্ষণ করাও সহজ হয়। লেখা ও নথি তৈরি। কম্পিউটারে বিভিন্ন ধরনের লেখা ও নথি তৈরি করা যায়। চিঠি, আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা যায়। তথ্য সংগ্রহ। ইন্টারনেট ব্যবহার করে সহজেই বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়। শিক্ষা ও প্রয়োজনীয় কাজের জন্য তথ্য খুঁজে পাওয়া যায়। বিল ও টিকিট সংগ্রহ। কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বিভিন্ন বিল পরিশোধ করা যায়। বাস, ট্রেন ও বিমানের টিকিটও অনলাইনে সংগ্রহ করা যায়। টিকিট সংগ্রহ। কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ধরনের টিকিট সংগ্রহ করা যায়। আচ্ছা, এটা না দুইবার চলে আসছে। একটা পয়েন্ট তোমরা কেটে দিবে, 5 অথবা 4, যে কোনো একটা পয়েন্ট। আমার মনে হয় কি ওটাতে যেহেতু বিলের ব্যাপার আছে, 5টা কেটে দিলেই হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। এতে দূরে না গিয়েও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ পাওয়া যায়। শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ। কম্পিউটারে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায়। ইউনিক আইডি তৈরির কাজেও কম্পিউটার ব্যবহার করা হয়। এছাড়াও কৃষিপণ্যের বাজার দর জানা, অনলাইনে কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, অভিভাবককে বার্তা প্রেরণ সহ নানা কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটার আমাদের জীবনকে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় করেছে। এর সঠিক ব্যবহার সময় ও শ্রম বাঁচায় এবং বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে। তাই দৈনন্দিন জীবনে কম্পিউটারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে, বিষয়টি ব্যাখ্যা করো। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে ঘনিষ্ঠ ও আন্তঃসম্পর্ক রয়েছে। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন। আর প্রযুক্তি হলো সেই বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সহজ ও উন্নত করার উপায়। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করেই বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্র আবিষ্কার করা হয়। যেমন বৈজ্ঞানিক জ্ঞান কাজে লাগিয়ে বিদ্যুৎ আবিষ্কার করা হয়েছে, বিদ্যুৎকে কাজে লাগিয়ে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র তৈরি করা হয়েছে। আবার বাষ্পের শক্তিকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করা হয়েছে, যা কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে বিজ্ঞানীরা গবেষণার সময় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন, যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করা হয় এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র বস্তু দেখা যায়। বিজ্ঞান যেমন প্রযুক্তির উন্নয়নে জ্ঞান ও ধারণা প্রদান করে, তেমনি প্রযুক্তি বিজ্ঞানীদের গবেষণাকে আরো সহজ ও উন্নত করে। অর্থাৎ প্রযুক্তি বিজ্ঞানের উপর নির্ভরশীল এবং বিজ্ঞানের অগ্রগতিও প্রযুক্তির উপর নির্ভরশীল। কৃষি, চিকিৎসা, শিক্ষা, শিল্প, পরিবহন ও যোগাযোগ সহ প্রায় সব ক্ষেত্রেই বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের পরিপূরক। প্রযুক্তির নিরাপদ ব্যবহারে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা আলোচনা করো। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে অসচেতনভাবে ব্যবহার করলে এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই প্রযুক্তির নিরাপদ ব্যবহারে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত। মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপের পাসওয়ার্ড গোপন রাখতে হবে। বিভিন্ন সেবার জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার ও নিয়মিত স্ক্যান করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ব্যক্তিগত প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। মোবাইল, কম্পিউটার, ট্যাব ও ইন্টারনেট অতিরিক্ত ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করার আগে যাচাই করতে হবে। অপ্রয়োজনীয় বা সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে এবং এর অপব্যবহার থেকে সৃষ্ট ঝুঁকি কমায়। তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপদভাবে ব্যবহার করা অপরিহার্য। তো ছোট্ট বন্ধুরা, এই অধ্যায়ের মধ্যে দিয়ে আমাদের প্রাথমিক বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে গেল। অগাস্ট মাসের মধ্যেই শেষ করে দিতে পেরেছি। ইচ্ছা ছিল যে আরো আগে শেষ করার, কিন্তু আসলে হয়ে ওঠেনি এতগুলো সাবজেক্টের ভিড়ে। তো আমার সবগুলো বাচ্চার জন্য, বৃত্তির জন্য শুভকামনা থাকলো। আমি চাবো যারা চেষ্টা করছো তারা তো অবশ্যই নিজেকে একটা পর্যায়ে নিয়ে গেছো বা নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছ। যারা এখনো পড়ায় মন বসাতে পারোনি, এখনই পড়তে বসো। চেষ্টা করো, চেষ্টা করতে করতে একদিন অবশ্যই তুমি পারবে। তো
তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। এই বিষয় নিয়ে তোমাদের সাথে আর দেখা হচ্ছে না এই বছর ইনশাল্লাহ। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।